আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, একই সাথে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, বহু নির্বাচনী প্রশ্নের 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে জাতীয় উৎপাদনে এককভাবে কোন খাতের অবদান সর্বাধিক। উত্তরটি কিন্তু হবে খ নাম্বার শিল্প। এবার 2 নম্বর বলা হচ্ছে জাতীয় আয়ের অন্তর্গত উপাদান নিচের কোনটি কোনটি। উত্তরটি কিন্তু হবে খ নাম্বার 1 ও 3 অর্থাৎ গায়কের গান গাওয়া এবং 3 নাম্বার ব্যবসা বাণিজ্য করা, তাই না? এই দুটি কিন্তু হবে। এরপর 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে শফিক 16 বছরের যুবক, কিন্তু অর্ধাহারে তার শরীর অত্যন্ত দুর্বল, ফলে সে কোথাও কাজ পায় না, অর্থাভাবে দিন দিন তার অবস্থা আরও খারাপ হচ্ছে। এখানে 3 নম্বরে বলা হচ্ছে শফিকের দুরবস্থা রাষ্ট্রের কোন পরিস্থিতিকে ইঙ্গিত করে। উত্তরটি কিন্তু হবে গ নাম্বার দারিদ্র্য দুষ্টচক্র। এরপর 4 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে শফিককে মানব সম্পদে পরিণত করতে প্রয়োজন নিচের কোনটি কোনটি। উত্তরটি কিন্তু হবে ঘ নাম্বার 1 2 3 তিনটাই, অর্থাৎ খাদ্য নিরাপত্তা প্রদান, পুনর্বাসনের ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা। আচ্ছা, এই ছিল তোমাদের এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি পর্যায়ক্রমে একটু দেখে ফেলি। চলো, সর্বপ্রথম 1 নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদেরকে যে ক খ গ খ প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলোর উত্তর আমরা একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো, তো দেখো ক নম্বর প্রশ্নে তোমাদেরকে এখান থেকে বলা হচ্ছে যে 2024 সালে বাংলাদেশের সাক্ষরতার হার কত ছিল। উত্তরটি হবে কত, দেখো 77.9%, তাই না? এবার খ নম্বরে বলা হচ্ছে জাতীয় আইন ধারণাটি ব্যাখ্যা করো। উত্তর, একটি দেশের নাগরিকরা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছর, যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় আয়। একজন নাগরিক নিজ দেশ সহ বিশ্বের যেখানেই চাকরি বা ব্যবসা করুক না কেন, যখন তার অর্জিত আয় দেশের অর্থনীতিতে যুক্ত হয় তখন তা মোট জাতীয় আয় হিসেবে বিবেচিত হবে। এর মাধ্যমে একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়। যে দেশের মাথাপিছু আয় যত বেশি সে দেশের জনগণের জীবনযাত্রার মান তত উন্নত, তাই না? এবার গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? উদ্দীপকে বলা হচ্ছে দেখো যে মিস অশ্বিন গবেষণার কাজে তথ্য সংগ্রহের জন্য জাপান থেকে পার্শ্ববর্তী একটি উন্নয়নশীল দেশে আসেন। তিনি পর্যবেক্ষণ করেন যে দেশটির জনগণ তাদের অবস্থার উন্নতির জন্য নানা প্রচেষ্টায় নিয়োজিত। দেশটির অভ্যন্তরীণ বার্ষিক আয়ের পরিমাণ 10,000 কোটি মার্কিন ডলার। ওই বছরে দেশটির প্রবাসী নাগরিকদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ 5,000 কোটি মার্কিন ডলার। দেশটির বর্তমান জনসংখ্যা 15 কোটি। সরকার দেশটির চাষাবাদে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ, প্রযুক্তির ব্যবহার ও শিল্পের হার বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে। তো এখান থেকে গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো যে উদ্দীপকে উল্লেখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয় করো। উত্তর দেখো, উদ্দীপকে উল্লেখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয় করতে হলে মোট জাতীয় আয়কে দেশটির মোট জনসংখ্যা দ্বারা ভাগ করতে হবে। একটি দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়, তাই না? এটা কিন্তু বের করা খুবই সহজ। এর মাধ্যমে একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়। যে দেশের মাথাপিছু আয় যত বেশি সে দেশের জনগণের জীবনমাত্রা তত উন্নত এবং অর্থনীতি তত বেশি সমৃদ্ধ। উদ্দীপকে উল্লেখিত দেশটির ক্ষেত্রে দেখা যায় মোট জাতীয় আয় 10,000 যোগ 5,000 মার্কিন ডলার, যা মোট দাঁড়ায় 15,000 কোটি মার্কিন ডলার। আর জনসংখ্যা হচ্ছে মোট 15 কোটি, তাই না? আর মাথাপিছু আয় বের করতে গেলে আমাদেরকে এই দুটি কিন্তু ভাগ করলেই আমরা পেয়ে যাবো, তাই না? তো আমরা যদি এখানে ভাগ করে ফেলি মাথাপিছু আয়টুকু, তাহলে আমরা পাবো 10,000 মার্কিন ডলার, তাই না? অতএব উল্লেখিত দেশটির মাথাপিছু আয় 1,000 মার্কিন ডলার। তো এই ছিল তোমাদের জন্য এই গ নম্বর প্রশ্ন উত্তরটি। এরপর আমরা ঘ নম্বর প্রশ্ন উত্তরটি একটু দেখে ফেলি। চলো, ঘ নম্বর বলা হচ্ছে উদ্দীপকে সরকারের নেওয়া উদ্যোগের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি কি বৈষম্য দূর করতে পেরেছে, মূল্যায়ন করো। উত্তর, উদ্দীপকে সরকারের নেওয়া উদ্যোগ তথা চাষাবাদে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ, প্রযুক্তির ব্যবহার ও শিল্পের হার বৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার মূল্য লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি হলেও তা পুরোপুরিভাবে বৈষম্য দূর করতে পারছে না। কৃষি নির্ভর অর্থনীতি বিদ্যমান এমন দেশে চাষাবাদে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ, প্রযুক্তির ব্যবহার ও শিল্প কারখানার সংখ্যা বৃদ্ধি পেলে অনায়াসে কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে প্রযুক্তি ও শিল্প খাতে নতুন কর্মসংস্থানের মাধ্যমে অনেক মানুষের জীবিকার সংস্থান হবে এবং বেকারত্ব হ্রাস পাবে। উদ্দীপকে উল্লেখিত দেশটির সরকার দেশটিতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাষাবাদে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ, প্রযুক্তির ব্যবহার ও শিল্পের হার বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে। আলোচনার সুবিধার্থে আমরা দেশটিকে বাংলাদেশ ধরে নিচ্ছি। যদিও উপরে এসব পদক্ষেপও আমাদের সমাজে বিদ্যমান বৈষম্য দূর করতে পারছে না। বাংলাদেশের 2022 সালের থানা আয় ব্যয় জরিপের থেকে
খানা আয় ব্যয় জরিপ থেকে জানা যায় বর্তমানে দারিদ্র্য হার 18.7% এবং অতি দারিদ্র্য হার 5.6%। অর্থাৎ বেশিরভাগ জনগোষ্ঠীর জীবনমান ও শিক্ষার সুযোগ তৈরির প্রশ্নে আমরা পিছিয়ে আছি। এর প্রভাব হিসেবে দেশে অতি ধনিক শ্রেণীর সাথে হতদরিদ্রদের আয়ের বৈষম্য অনেক বেশি। পরিশেষে বলা যায় উদ্দীপকে বর্ণিত সরকারি নেওয়া উদ্যোগগুলোর মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন ঘটানো, কিন্তু এই একটি পদক্ষেপের মাধ্যমে সমাজ থেকে বৈষম্য পুরোপুরি দূর করা সম্ভব নয়। এরপর আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো দেখো আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো একটু দেখে ফেলি। 2 নম্বর সৃজনশীল প্রশ্ন ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে 2022 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? উত্তরটা হবে 16,51,58,616 জন, তাই না? এরপর খ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কিভাবে বোঝা যাবে একটি দেশের অর্থনীতি কতটা কল্যাণমুখী, ব্যাখ্যা করো। উত্তর, একটি দেশের অর্থনীতি কতটা কল্যাণমুখী তা বোঝার জন্য কেবল মোট দেশের উৎপাদন এবং মাথাপিছু আয় দেখলে চলে না, বরং মানব উন্নয়ন সূচক এবং অন্যান্য সামাজিক নির্দেশকও বিশ্লেষণ করতে হয়। এই কারণে যখন অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছায় এবং তার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মৌলিক চাহিদা পূরণের সুযোগ পায়, তখনই সে অর্থনীতিকে প্রকৃত অর্থে কল্যাণমুখী অর্থনীতি বলা হয়। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? তো দেখো উদ্দীপকে বলা হচ্ছে যে রায়হান সাহেব দীর্ঘদিন চাকরির সূত্রে মালয়েশিয়ায় ছিলেন। কিছুদিন হলো তিনি দেশে নিজ গ্রামে ফিরে আসেন। তিনি লক্ষ্য করেন তার গ্রামসহ আশেপাশে গ্রামের কিশোর তরুণেরা স্কুল কলেজে যায় না, বেকার ও অলস সময় কাটায়, শিশু মৃত্যুর হারও অত্যাধিক। তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় এলাকায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তাই না? তো এখান থেকে গ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে, দেখো যে তোমাদেরকে এখানে গ নম্বর প্রশ্ন বলছে, দেখো যে রায়হান সাহেবের নেয়া উদ্যোগ দেশে যে ধরনের সম্পদ সৃষ্টিতে সহায়ক তা ব্যাখ্যা করো। উত্তর, রায়হান সাহেবের নেওয়া উদ্যোগ দেশের দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে সহায়ক। মানুষ তখনই দেশের বা সমাজের সম্পদ পরিণত হয় যখন সে কিছু করতে পারে, তাই শ্রমশক্তি সম্পন্ন মানুষকেই দেশের মানব সম্পদ বলা হয়। প্রতিটি অদক্ষ মানুষকে যথাসম্ভব শ্রমশক্তি সম্পন্ন মানব সম্পদে পরিণত করা হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। যারা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে কর্মসংস্থানে নিজের চাহিদা সৃষ্টি করতে পারে, তারাই মূলত মানব সম্পদ। তাই কোনো অদক্ষ মানুষ নয়, কেবল দক্ষ মানুষই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। উদ্দীপকে দেখা যায় রায়হান সাহেব গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় বেকার ও অদক্ষ তরুণদের জন্য এলাকায় বিভিন্ন বিষয় প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তাই বলা যায় রায়হান সাহেবের নেওয়া উদ্যোগ দেশে দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে সহায়ক হবে এবং দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। এই ছিল এখান থেকে গ নম্বর প্রশ্ন উত্তরটি। এরপর আমরা ঘ নম্বর প্রশ্ন উত্তরটি একটু দেখে ফেলি। দেখো ঘ নম্বর বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকে বর্ণিত উন্নয়ন সূচকগুলোর বিবেচনা করলে বোঝা যায় বাংলাদেশে এখনও আশানুরূপ অর্থনৈতিক অবস্থায় পৌঁছায়নি। কোনো এলাকার বা দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন তা বোঝার জন্য কিছু নির্ধারক তথ্য প্রয়োজন। এগুলোকে মানব উন্নয়নের সূচক বলা হয়, যেমন জনগণের সাক্ষরতার হার, তাদের আয় ব্যয়, তারা কেমন বাসস্থান ও চিকিৎসা পাচ্ছে, খাদ্য গ্রহণের অবস্থা কেমন ইত্যাদি। এই ধরনের বেশ কিছু সূচককে একক করে ওই দেশ বা জনগোষ্ঠীর জীবনযাত্রার মান কেমন তা জানা যায়। উদ্দীপকে উল্লেখিত উন্নয়ন সূচক বিবেচনায় নিলে বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করা যায়। 2025 সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট মোতাবেক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 130তম, যা 2022 সালে ছিল 129তম। আবার 2015 সালে বাংলাদেশের বেকারত্বের হার ছিল 4.4%, যা 2024 সালে বেড়ে 4.7% পৌঁছেছে। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী দেশে বর্তমানে সাক্ষরতার হার 77.9%, যা 2009 ছিল 54.8%। এই তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা যায় কিছু সূচকে বাংলাদেশ এগিয়ে গেলেও অনেক সূচকে এখনও পিছিয়ে আছে। স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতকে অগ্রাধিকার দেওয়ার প্রজনন হার ও মৃত্যু হার কমেছে, গড় আয় বেড়েছে, অপুষ্টির হার হ্রাস পেয়েছে। তবে বেশিরভাগ জনগোষ্ঠীর জীবনমান ও শিক্ষার সুযোগ তৈরির প্রশ্নে দেশ এখনও পিছিয়ে আছে। পরিশেষে বলা যায় উল্লেখিত সূচকের বিষয়গুলো বিবেচনায় বাংলাদেশ এখনও আশানুরূপ অর্থনৈতিক অবস্থায় পৌঁছাতে পারেনি। এরপর তোমাদের এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, তোমরা যদি একটু তোমাদের বইয়ে খেয়াল করো, তোমাদের এখান থেকে কিন্তু টোটাল 4টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। 1 নম্বরে বলা হচ্ছে
জিডিপি ধারণাটি ব্যাখ্যা করো। উত্তর, একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্য হচ্ছে জিডিপি বা মোট দেশের উৎপাদন। একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক শক্তি বা সামর্থ্য বোঝার জন্য জিডিপি হিসাব করা হয়। 2 নম্বর বলা হচ্ছে কীভাবে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করা যায়, ব্যাখ্যা করো। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা, খাদ্য সংস্থান ও কর্মসংস্থানের মাধ্যমে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করা যায়। জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করার জন্য তাই দেশের সকল মানুষকে তাদের যোগ্যতা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এবার 3 নম্বর বলা হচ্ছে দারিদ্র দুষ্ট চক্র বলতে কী বোঝো, ব্যাখ্যা করো। উত্তর, দারিদ্র দুষ্ট চক্র বা দারিদ্র চক্রাকার আবর্তনকে দারিদ্র দুষ্ট চক্র বলে। যেমন দরিদ্র লোকের পর্যাপ্ত খাদ্য থাকে না বলে দুর্বল স্বাস্থ্যের অধিকারী হন, তাই এর কাজ পায় না বা করতে পারে না, ফলে আয় কম হয়। কম আয়ের কারণে সঞ্চয় কম হয়, সঞ্চয় কম হলে মূলধন কম হয়, ফলে বিনিয়োগও কম হয়। বিনিয়োগ কম হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় না, তাই অনেক লোক কাজের অভাবে দারিদ্রই থেকে যায়। এবার 4 নম্বরে বলা হচ্ছে যে মাথাপিছু আয় কিভাবে জীবনযাত্রার মানকে প্রভাবিত করে, ব্যাখ্যা করো। উত্তর, একটি দেশের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। মাথাপিছু আয়ের মাধ্যমে মানুষ সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়। যে দেশের মাথাপিছু আয় যত বেশি সে দেশের জনগণের জীবনযাত্রার মান তত উন্নত এবং অর্থনীতি তত বেশি সমৃদ্ধ। আবার যে দেশের মাথাপিছু আয় কম সে দেশের জনগণের জীবনযাত্রার মানও কম, তাই না? তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনীর সমাধান এবং প্রত্যেকটা পাঠের যে কাজগুলো তোমাদেরকে দেওয়া হয় সেই কাজগুলোর সমাধানও করে দেবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।